আজ অমাবস্যা, তাই চাঁদ নেই। আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি। এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে। সুটকেস খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিসে এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিলেন। তারপর তাতে আগুন দিয়ে ধুনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন। এই ধুনুচি থেকে গল গল করে ধোঁয়া উঠতে লাগলো, আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার ডেরায়। বাপরে বাপ, এ কি ব্যবস্থা! ভূতেরা কখনো কোনো গন্ধ পায় না, কিন্তু এই গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একবারে বন্য তালুতে পৌঁছে গেছে। বাপরে বাপ, এ কি সর্বনাশ! আরে ও, এই অবস্থায় নস্কর দাও এই বাড়ির সীমানায় আসতে পারবে না। 2রা মে সত্যজিৎ ভক্তদের জন্য একটি পবিত্র দিন। এই দিনেই 1921 সালে সত্যজিৎ রায় আমাদের মাঝে এসেছিলেন। পিতা সুকুমার রায়, পিতামহ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং পিসি লীলা মজুমদারের পদচিহ্ন অনুসরণ করে তিনি সাহিত্য চর্চায় এসে আমাদের উপহার দিয়েছেন বহু ছোট বড় গল্প এবং অমর কিছু চরিত্র, যেমন প্রফেসর শঙ্কু, ফেলুদা এবং তারিণী খুড়ো। ভারতীয় চলচ্চিত্র দুনিয়াতে তাকে প্রবর্তক বলে গণ্য করা হয়। 1992 সালে তার সারা জীবনের কাজের জন্য তিনি পেয়েছিলেন অস্কার পুরস্কার। এই সপ্তাহে তার জন্মদিন উপলক্ষে আমরা নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প, আমি ভূত। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার থেকে, প্রকাশিত সত্যজিৎ 101 এই বইটি থেকে। প্রধান চরিত্রে নারায়ণ শর্মা, নস্করদা এবং ভূত। গল্প পাঠে সায়ক এবং অন্যান্য চরিত্রে নীলাঞ্জন, সায়ন ও দেবশঙ্কর। গল্পের সূত্রধার আমি, পূজা। শুরু হচ্ছে আজকের গল্প, আমি ভূত। আমি ভূত। আজ থেকে ঠিক 3.5 বছর আগে আমি জ্যান্ত ছিলাম। সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয়। এই বাড়ির নাম লিলি ভিলা। আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে। একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায়। আমার মুখেও আগুন লেগেছিল, এটুকু আমার মনে আছে, কিন্তু তারপর আর কিছুই মনে নেই। তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি। আমার চেহারা এখন কিরকম তা আমার জানা নেই, কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না। জলেও যে পড়ে না সেটা বারুজ্যেদের পুকুরে পরখ করে দেখেছি। তবে খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে। লিলিভিলায় 2 বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল। সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ফিরমি গিয়েছিলেন। দোষটা অবশ্য আমারই। ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির উপরেই নির্ভর করে। তবে জানেন, আমি না অদৃশ্য থাকতেই চেয়েছিলাম, কিন্তু আমার অন্যমনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম। এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল, ভূত হয়েও সেই অবস্থাটাই রয়ে গেছে। এই ভিড়মি দেবার ঘটনার পর থেকেই এ বাড়িতে আর কেউ আসে না, কারণ হানা বাড়ি বলে এটার একটা বদনাম হয়ে গেছে। আমার পক্ষে এটা একটা লোকসান, কারণ
বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে, না হলে তো সেই একা একা দিন কাটানো বলুন। ভূত এ তল্লাটে আরো অনেক আছে বটে, কিন্তু এই বাড়িতে তো আর নেই, কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি। শহরের অন্যান্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয়, আর কয়েকজন তো রীতিমতো মন্দ। এই যেমন নস্করদা বা ওই ভীম নস্করের ভূত, ওর মতো কুচক্রী ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না। এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন। লক্ষণের সঙ্গে সাপে নেউলের সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তিভাই দুবের। তো হয়েছে কি, এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছেন। এবার শাহবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই এই ভীম নস্করের ভূত করলো কি জানেন, ঝপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশাইয়ের ঘাটটা মটকে দিল। তারপর সে কি হই হুল্লোড়, থানা, দারোগা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, উফ, আর সব শেষে ফাঁসি পর্যন্ত। কার ফাঁসি? কার আবার? লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তিভাই দুবের। যে খুনটা করলো ভীম নস্করের ভূত, ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হলো কিনা কান্তিভাই দুবে, কোনো মানে হয়? এই উদর বোঝা যে বুদর ঘাড়ে চাপবে সেটা জেনে শুনেই নস্করের ভূত করেছিল এই কাণ্ডটা। আমি বাধা দিয়ে নস্করদাকে বললাম, এই নস্করদা, তুমি না কাজটা একদম ভালো করনি, বুঝলে? ভূত হয়েছ বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো, আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে। কি দরকার তাদের জগতে ঢুকে যত রকম গোলমাল করার? দুই জগতে ঠোকাঠুকি হলেই যত অনার সৃষ্টি হয়। আমি নিজে সজ্ঞানে কখনো কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি, বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায়, সেদিন থেকে আমি একদম সাবধান হয়ে গেছি। লিলি ভিলার পিছনে আম কাঁঠাল বনের একপাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে, সেইখানেই আমি পড়ে থাকি বেশিরভাগটা সময়। অবশ্যই লিলি ভিলা এখন অনেক দিন থেকেই খালি, কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে। আশ্চর্য, এই ছেলেগুলো একদম ভূতের ভয় নেই, কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে। যাই হোক, সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয়। বড়রাই যদি আমাকে দেখে ভিড়মি যায়, তাহলে ছোটদের কি অবস্থা হবে ভাবো তো। না বাবা, সবের মধ্যে আমি নেই। তবে এটাও ঠিক যে ভূতেদেরও একা একা লাগে। আমারই একটা গলতির জন্য লিলিভিলা এখন হানাবাড়ি, তাই এখানে কেউ এসে থাকতে চায় না। আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ, তাদের চলাফেরা, কাজকর্ম, হাসি তামাশা, শব্দ কিছুই পাই না। তাই মনটা এক এক সময় হু হু করে ওঠে। জ্যান্তরা যদি জানতো যে ভূতেরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে, তাহলে তারা ভূতকে এত ভয় পেত? মনে তো হয় না। কিন্তু লিলিভিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো। একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে। কজন লোক? দুজন, একজন বাবু আর একটা চাকর। তাই সই, বেশি লোকের দরকার নেই আমার, আর নাই মামার চেয়ে কানা মামা ভালো। ভূতেরা দূর থেকেই খুব স্পষ্ট দেখতে পায়, তাই বলছি
বাবুটির বয়স এই বছর 50-এর কাছাকাছি। বেটে, মাথায় টাক, খোঁচা খোঁচা গোঁফ, ঘন ভুরু আর ভ্রুকুটি করা চোখ। বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন, সব দেখে শুনে বুঝে নাও, আধ ঘন্টার মধ্যে আমার চা চাই, তারপর আমি কাজে বসবো। এই কথাগুলো অবশ্যই আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম। আমরা যেমন বেশি দেখি, তেমন শুনিও বেশি। আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে। চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল। বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন। জানালার সামনে একটা টেবিল চেয়ার, তার উপর দোয়াত, কলম, কাগজ সব রাখা হয়েছে। ইনি তাহলে লেখক। খুব নামকরা লেখক কি? হ্যাঁ, তাই। ভদ্রলোক আসার ঘন্টা খানেকের মধ্যেই দেওঘরের জনা আষ্টেক বাঙালি এসে হাজির হলো লিলি ভিলাতে। তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা। আসল নাম না নকল তা জানি না, তবে এই নামেই সকলে তাকে ডাকে। বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ। এত বড় একজন কাউকে তো সবসময় পাওয়া যায় না। তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে, তাহলে এখানকার সকলে তাকে একদিন সংবর্ধনা জানাতে ইচ্ছুক। নারায়ণ শর্মা লোকটা দেখলাম বেশ কড়া। বললেন, এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম, আর আসা মাত্র আপনারা এসে সংবর্ধনার জন্য পিড়াপিড়ি করছেন। এই কথায় অবশ্যই সকলেই একটু কাঁচুমাচু ভাব করলেন। তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন, বেশ, আমাকে দিন পাঁচেক একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন, তারপর হবে কোন সংবর্ধনা। বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তল্পি তল্পা গুটিয়ে কলকাতা ফিরে যাব। এই সময় ঘোষ বাড়ির কর্তা নিতাই বাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, যেটা আমার মোটেই ভালো লাগলো না। তিনি বললেন, আচ্ছা, একটা কথা বলুন তো দেখি, এইখানে এত বাড়ি থাকতে আপনি শেষে লীলাফিলায় এসে উঠলেন কেন? নারায়ণ বাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, হানা বাড়ি বলে বলছেন তো? তা ভূত যদি আসে তাহলে তো ভালোই, একজন সঙ্গী পাওয়া যাবে। আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না। বললেন হারু তালুকদার। কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন। ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত, আর সে নাকি বীভৎস ব্যাপার। প্রায় 15 মিনিট পরে জ্ঞান ফেরে ভদ্রলোকে। এখানে ভালো ডাক বাংলো আছে, ম্যানেজার আপনার খুব ভক্ত, বললে উনি নিজে সব ব্যবস্থা করে দেবে। আপনি লীলিবিলা ছাড়ুন। এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন। আপনারা বোধহয় জানেন না যে প্রেততত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকই জানে। আমার এখানকার লেখার বিষয়ও হচ্ছে এই প্রেততত্ত্ব। সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনোদিন পড়তে হবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি, কোনো ব্যবস্থা করেননি। আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিছু করতে পারবে না। আপনারা সদুদ্দেশ্য নিয়ে উপদেশ দিতে এসেছেন তা জানি, কিন্তু আমি এই লিলি ভিলাতে থেকেই কাজ করতে চাই। এ বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি,
তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি এই প্রথম শুনলাম। কথাটা আমার ভালো লাগলো না। আর প্রেত তত্ত্ব, ভূত নিয়েও তত্ত্ব হয় নাকি? এসব কি বলছেন নারায়ণ শর্মা? অবশ্যই এখন এসব ভেবে কোনো লাভ নেই। রাতটা আসুক, আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস। তবে এই ব্যবস্থার কথাটা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখার জন্য হলেও ভীম নস্করকে জানানো উচিত। এই জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দাটা সে বেশ ভালোই রপ্ত করেছে। না জানি সে এ খবর শুনে কি বলবে। বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটফটানিও বেড়ে চলল। শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থাতেই মল্লিকদের 200 বছরের পুরনো পোড়ো বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম। নস্করদা, নস্করদা, ও নস্করদা, বলি ও নস্করদা, আছো নাকি? উফ, এই ঘুমোলে নাকি? নস্করদা, তাড়াতাড়ি এসো। আরে একবার নেমে এসো নস্করদা, আর কয়টা কথা বলার আছে, তাড়াতাড়ি এসো। দোতলার পূব দিকের ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরেই বলল, এই অসময় কেন? আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম। শুনে নস্করদা প্রচন্ড ভ্রুকুটি করে বলল, বটে, বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে? আমরা পারি না। এই কি ব্যবস্থা করবে আবার? ভয় ভয় জিজ্ঞাসা করলাম আমি। আমি বুঝলাম যে নস্করদার মাথায় ফন্দি খেলছে। কেন? বেঁচে থাকতে 32 বছর ধরে ব্যায়াম করেছিলাম। ডট বৈঠক, মুগুর, ডাম্বেল, কেস্ট এক্সপ্যান্ডার কিছুই বাদ দিইনি। নারায়ণ ছোকরার ঘাড় মাকাবার শক্তি কি আমার নেই? ব্যায়াম যে সে করতো সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায়। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি। তাই এখনো হাত পা নাড়ালে শরীরের মাংসপেশি ঢেউ খেলে যায়। আমি বললাম, তাহলে? আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন ধুকপুক করত। তাহলে আর কিছুই না। আজ রাত 12টায় নারায়ণ শর্মার আয়ু শেষ। ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করো, ভূত কখনো ক্ষমা করবে না। বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমিই জানি। এদিকে নারায়ণ শর্মা সারা দিন ঘরে বসে লিখেছেন। বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরের রাস্তাটা ধরে বেশ খানিকটা হেঁটে আকাশে সংকেত তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরলে। আজ অমাবস্যা, তাই চাঁদ নেই। আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি। এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে। সুটকেস খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিসে এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিলেন। তারপর তাতে আগুন দিয়ে ধুনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন। এই ধুনুচি থেকে গল গল করে ধোঁয়া উঠতে লাগলো, আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার ডেরায়।
বাপরে বাপ, এ কি ব্যবস্থা! ভূতেরা কখনো কোনো গন্ধ পায় না, কিন্তু এই গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একবারে বন্য তালুতে পৌঁছে গেছে। বাপরে বাপ, এ কি সর্বনাশ! আরে ও, এই অবস্থায় নস্কর দাও এই বাড়ির সীমানায় আসতে পারবে না। আর সত্যিই তাই হলো। মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পিছনে পাঁচিলের ওদিকে একটা চাপা গোঙানি শুনলাম। শোনো না, শোনো না। সুধন্য আমারই নাম, আগে বলা হয়নি। যাই হোক, এবার বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের উপর নাক টিপে বসে আছে ভীম নস্কর। নাকি সুরে কথা বলল সে। 21 বছর হলো গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার, আর এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মারতে হলো। মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না। নস্করদা, এই লোকটা না প্রচুর পড়াশোনা করে, অনেক কিছু জানে গো। ও আরে, ও আরে, ও ও ও এমন একটা লোকের ঘাড় মটকাতে পারলে কি সুখ হতো বলো দেখিনি। সে যে আর হওয়ার নয়, সে তো সে তো বুঝতেই পারছো। নস্করদা চলে গেল, আর আমিও নিজের ঘরে ফিরে এলাম। আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে। ভূতের চোখে ঘুম, এ যে অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তাহলে কি হবে? ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায়, অথচ রাতই হলো ভূতেদের চড়ে বেড়াবার আদর্শ সময়। আমি আর থাকতে পারলাম না। একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো একটা গলার শব্দে। সময়টা সকাল। আমি ধড়ফড়িয়ে উঠে বসলাম। বসে সামনের দিকে তাকিয়ে চক্ষু স্থির। ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি, কিন্তু এর এমন দশা হলো কি করে? নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিলেন। চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গেছলুম, স্টোভটা বাস্ট করলো। ওরা বোধহয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে। আমি একটা ডেরা খুঁজছিলুম, তখন এ ঘরটা দেখতে পাই। এখানে আরেকজনের ঠাঁই হবে কি? আমি অত্যন্ত খুশি হয়ে বললাম, নিশ্চয়ই হবে। যাক, দুই মুখ পোড়ায় জমবে ভালো। শুনলেন সত্যজিৎ রায়ের লেখা আমি ভূত গল্প পাঠে এবং ভূতের চরিত্রে সায়ক, নিতাই বাবুর চরিত্রে দেবশঙ্কর, হারু তালুকদার এবং ভীম নস্করের ভূতের চরিত্রে সায়ন এবং নারায়ণ শর্মার চরিত্রে নীলাঞ্জন। গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক, এসএফএক্স এবং পোস্টার ডিজাইন করেছে ভঞ্জস আর্ট। অডিও অ্যাডাপ্টেশন, এডিটিং এবং সমগ্র পরিচালনায় সায়ক। তা কেমন লাগলো
আমাদের আজকের এই গল্পটি জানাতে ভুলবেন না কিন্তু আমাদের কমেন্ট সেকশনে। আমাদের গল্প ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো গল্পের সাজেশন থাকে তাহলে সেটা আমাদের ইনস্টাগ্রাম পেজে এসে আমাদের মেসেজ করতে পারেন এবং রেগুলার আপডেট করার জন্য আমাদের ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। পরের সপ্তাহে আরও একটি চমক নিয়ে ফিরে এসেছি আমরা। তাই ততক্ষণের জন্য হাসতে থাকুন, সুস্থ থাকুন এবং রোমাঞ্চিত হতে থাকুন।